এই ভিডিওতে আমি অ্যাফোর্ডেবল হাউজিং কোম্পানিগুলোর Q3 FY25 এর রেজাল্ট আর কনকর সম্পর্কে আলোচনা করব। মেইনলি যে সবথেকে ভালো যেইগুলো অ্যাফোর্ডেবল হাউজিং কোম্পানি, যেরকম ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্ট, অ্যাপটাস ভ্যালু আর বাজাজ হাউজিং ফাইন্যান্স নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলি। তো প্রথমেই আমি আসি যে আমরা প্যারামিটার কোনগুলোকে দেখব যখন আমরা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, সেগুলোকে যখন আমরা অ্যানালিসিস করি তখন আমরা কিভাবে করি। সবার প্রথমে আমরা কি দেখবো যে AUM এর গ্রোথ কত, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটাকে আমরা লোন বুক বলি, সেটার গ্রোথ কত সেটা আমাকে দেখতে হবে। যে একটা সেক্টরের মধ্যে সবথেকে যে হাইয়েস্ট লোন বুক গ্রোথ আছে যার, সে হচ্ছে সবথেকে ভালো একটা প্লেয়ার, সে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি দেখি, অ্যাসেট কোয়ালিটি। অ্যাসেট কোয়ালিটিতে আমরা যেটা দেখি যে GNPA কোথায় যাচ্ছে, তারপরে ক্রেডিট কস্ট কোথায় যাচ্ছে, এই প্যারামিটারগুলোকে আমরা দেখি অ্যাসেট কোয়ালিটির ক্ষেত্রে। তো মেন প্যারামিটার হলো AUM গ্রোথ, কারণ এমন কোনো কোম্পানি হয় না যার অ্যাসেট কোয়ালিটি খারাপ হচ্ছে কিন্তু AUM গ্রোথ আরও বাড়ছে, এটা কোনোদিন হয় না, ঠিক আছে। তো অ্যাসেট কোয়ালিটি যদি খারাপ হয় আপনি থেকেই AUM গ্রোথ নিচে চলে আসে। তো আমাদের সবথেকে মেন প্যারামিটার হলো AUM গ্রোথ, যে AUM গ্রোথ কোনো একটা কোম্পানির জন্য কত। তো আমরা এই AUM গ্রোথ দিয়ে আমরা প্রত্যেকটা কোম্পানিকে লিস্ট ওয়াইজ সাজাবো যে কোনটা সবথেকে ভালো, কোনটা সবথেকে খারাপ। তো সবার প্রথমেই চলে আসি ইন্ডিয়া শেল্টার হাউজিং ফাইন্যান্স। যদি আমরা এই কোম্পানির যদি কিভাবে কোথায় কাজ করে সেটা দেখি, এরা কাজ করে মেনলি Tier 1, 2, 3 সিটিগুলোতে। মেনলি এরা হোম লোন দেয়, মর্গেজ বেস যেটা হোম লোন হয়, তো সেগুলো দেয় মেনলি Tier 1, 2, 3 সিটির যে সেলফ এমপ্লয়েড মানুষ আছে, যে কেউ দোকান চালায়, কেউ কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, এরকম টাইপের যারা লোক আছে তাদেরকে হোম লোন দেয়। তো এরা মেনলি সেলফ এমপ্লয়েড যারা থাকে তাদেরকে হোম লোন দেয়। তারপরে তার সাথে হোম লোনের সাথে সাথে আরেকটা এরা লোনও দেয়, সেটা হচ্ছে লোন এগেনস্ট প্রপার্টি। মানে হোম লোন হচ্ছে কোনো বাড়ির রেনোভেশনের জন্য, বাড়ি বানানোর জন্য, এগুলো হচ্ছে হোম লোন। আর যদি কোনো লোন আমার কাজে লাগে, যে আমি কিছু একটা কিনবো বা আমার বিজনেসের জন্য, সেগুলো হচ্ছে লোন এগেনস্ট প্রপার্টি, যে প্রপার্টির এগেনস্টে লোন দেওয়া হয়। তো এটা হলো এরা কি লেন্ড করে। এরা মেনলি যদি আমি দেখি এই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই স্টেটগুলো সবথেকে বড় এদের AUM আছে, সবথেকে বেশি এদের প্রেজেন্স আছে। আরও 15টা রাজ্য এর সাথে, আরও 15টা রাজ্যে এরা হচ্ছে নিজেদের যে কাজ সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এদের যদি আমি টিকিট সাইজ দেখি, সেটা হচ্ছে মোটামুটি 10 লাখের ভেতরেই হয়। মেনলি প্রত্যেকটা অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রেই টিকিট সাইজ হয় 10 লাখের কাছাকাছি। তো এটা হলো এই কোম্পানির ওভারভিউ। তো এবার আসি Q3 এর যে রেজাল্ট আর কনকল। তো রেজাল্টের ব্যাপারে যদি প্রথমে বলি, AUM গ্রোথ যদি আমরা দেখি, AUM গ্রোথ এদের এবারে AUM গ্রোথ এসছে 35%। তো 35%-এর AUM গ্রোথ। আর কোম্পানি যদি আমরা পাস্ট পারফরমেন্সে দেখি, এরা কনসিস্টেন্টলি এই 35%-এর রেঞ্জেই এরা করছে। আর কোম্পানি যদি গ্রাইডেন্সও দেখি, যে গাইডেন্সও কোম্পানি দিচ্ছে যে আমরা পরবর্তী 3 বছর 30-35%-এর গ্রোথ আমরা রাখবো। এদের মেন টার্গেট হচ্ছে 2030 অবধি 30,000 কোটির যে AUM সেটা ধরা। আজকের দিনে দাঁড়িয়ে দেখি, ডিসেম্বর 2024-এ এদের AUM ছিল টোটাল 7,500 crore মতন। এদের 30,000 crore টার্গেট এরা রেখেছে 2030 অবধি। যদি সেটাকেও যদি আমরা বের করি যে CAGR কত, সেটাতেও আমরা পাবো 31%, এরকম রেঞ্জে একটা পাবো। তো AUM গ্রোথ যদি দেখি, বাকি হাউজিং ফাইন্যান্সগুলো যেগুলো আমি আলোচনা করবো এরপরে, সব থেকে ভালো AUM গ্রোথ হচ্ছে
এদের একটা ঠিকঠাক AUM সাইজের যদি আমি নিই যে, তাহলে এদের সব থেকে বেশি। তো এটা হলো AUM এর ক্ষেত্রে। আর এরা বলছে কি এরা নেক্সট 3 বছর মিনিমাম নেক্সট 3 বছর অবধি এরা 30%-এর ওপরে গ্রোথ করবে। তো AUM গ্রোথের পর আছে ডিসবার্সমেন্ট। এবার ডিসবার্সমেন্ট এরা এবছর এই কোয়ার্টারে করেছে প্রায় 900 কোটির ডিসবার্সমেন্ট এরা করেছে। আর সেটা ইয়ার অন ইয়ার যদি আমি দেখি, ইয়ার অন ইয়ার ডিসবার্সমেন্ট বেড়ে 30% মতন। তো আমরা যদি দেখি ডিসবার্সমেন্ট যত গ্রোথের হয় AUM তার থেকে আরও 5-6% বেশি বাড়ে। মানে ধরা যাক যদি কোনো কোম্পানি টার্গেট নেয় 30%-এর AUM গ্রোথ রাখবে, তো সেই কোম্পানির ডিসবার্সমেন্ট গ্রোথ লাগে 20-25% মতো। তো যদি আমি ইন্ডিয়া শেল্টারেরও সেইটা নিই ডিসবার্সমেন্ট গ্রোথ, তো ডিসবার্সমেন্ট গ্রোথ 29-30%-এর রেঞ্জেই থাকে, আরামসে 35%-এর গ্রোথ এরা করতে পারবে যতদিন ডিসবার্সমেন্ট গ্রোথ এদের এরকম থাকবে। তো এরপরে যদি আমি বলি, এরপরে আসি ROE-র ক্ষেত্রে। ROE-র ক্ষেত্রে এখন ROE আছে কোম্পানির 15.1%। আর যদি দেখি কোম্পানি কনসিস্টেন্টলি ROE বাড়িয়ে আসছে। আর একটা ভালো কোম্পানি সবসময় যেটা মেন জায়গা থাকে সেটা হচ্ছে ROE। কোনো কোম্পানি যদি কনসিস্টেন্টলি বাড়তে থাকে তো সেটা কোনো কোম্পানি এক সেকেন্ডে যদি আমাদের কোনো কোম্পানি দেখে বলতে হয় কোম্পানি ভালো কি খারাপ, তো ROE-র যে ট্রেন্ড, যে ROE বাড়ছে নাকি কমছে, এমন না যে ROE 30% মানে কোম্পানি ভালো, সেটা অবশ্যই না। আর কোম্পানি যদি হয় 10% ROE, সেটা কখনোই না। কারণ মার্কেট সবসময় দেখে সামনে কি হবে কোম্পানি। এবারে কোনো কোম্পানি যদি ROE যদি 2 থেকে 10 হয়, আর যেরকম IDFC ফার্স্ট ব্যাংকের উদাহরণ দিতে হয়, 2 থেকে 10 যখনই হয়েছে তখন IDFC ফার্স্ট ব্যাংক কিন্তু বেড়েছে, কিন্তু HDFC-র যদি আমি দেখি 25 থেকে কমে 20-তে এসছে, 18-তে এসছে, তো সেখানে HDFC স্টক একই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জন্যই হচ্ছে সব থেকে মেন কথা কি ROE ট্রেন্ড কি। যদি আমি এই ট্রেন্ডই দেখি ইন্ডিয়া শেল্টারের ক্ষেত্রে, ROE ট্রেন্ড কিন্তু গত কিছু কোয়ার্টার ধরেই কিন্তু একই রকমভাবে বেড়ে চলেছে। তো এটাও খুবই ভালো একটা বিষয়। আর কোম্পানি যদি ROE-র গাইডেন্স যদি আমরা দেখি, এখন আছে 15.1, আর কোম্পানির গাইডেন্স অনুযায়ী কোম্পানি 17% অবধি ROE নিয়ে যেতে পারবে নেক্সট 2 বছরের মধ্যে। তো আর যদি আমি দেখি 2 বছরে ROE 17%, তো সেটা যথেষ্ট ভালো একটা ROE নাম্বার যদি কোম্পানি কনসিস্টেন্টলি বাড়িয়ে যেতে পারে। ঠিক আছে, ROE-র পরে যেটা আসবো সেটা হচ্ছে ব্রাঞ্চ এক্সপেনশন। কোম্পানির প্ল্যান অনুযায়ী কোম্পানি প্রতি বছর 40 থেকে 45খানা ব্রাঞ্চ হচ্ছে খুলবে। এবার যদি আমি এই বছরের দেখি, এই বছরে অলরেডি 9 মাসে 40টার ওপরে ব্রাঞ্চ খুলে দিয়েছে। তো হয়তো কোম্পানি ব্রাঞ্চ এক্সপেনশন সেটার যে গাইডেন্স সেটাকেও পেরিয়ে যাবে, হয়তো 45-এর ওপরে ব্রাঞ্চ এক্সপেনশন করে দেবে, হয়তো জানি না এখনো কি করবে না করবে। তবে এই বছরে 40-র ওপরে ব্রাঞ্চ খোলা, 42 মেবি খোলা হয়ে গেছে টোটাল ব্রাঞ্চ। তো এটা হলো ব্রাঞ্চ এক্সপেনশন। আর যে কোনো কোম্পানির এই ছোট কোম্পানিগুলো ব্রাঞ্চ এক্সপেনশনটাই তো সবথেকে ইম্পর্টেন্ট, কারণ এরা এখন আছে যেরকম ইন্ডিয়া শেল্টার আছে এখন 250খানা ব্রাঞ্চে। তো আস্তে আস্তে এরা যত ব্রাঞ্চ বাড়াবে তত AUM বাড়বে, তত ডিসবার্সমেন্ট বাড়বে, ততই ভালো হবে। তো এটা হলো ব্রাঞ্চ এক্সপেনশন। এই দিক দিয়ে ইন্ডিয়া শেল্টার সব থেকে হাইয়েস্ট বলতে গেলে এই সেগমেন্টের যদি আমি কথা বলি, যে 40 to 45 ব্রাঞ্চ ইন আ ইয়ার। ঠিক আছে, এরপরে অ্যাসেট কোয়ালিটির কথা বলি। অ্যাসেট কোয়ালিটি GNPA, ক্রেডিট কস্ট, এগুলো কম বেশি প্রায় একই রেঞ্জের ভেতরে আছে। আর কোম্পানি গাইডও করছে রেঞ্জের ভেতরেই থাকবে। শুধু একটা জায়গায় একটু কনসার্ন আছে, সেটা হচ্ছে 1+ DPD এদের প্রায় 1% 100 বেসিস পয়েন্ট বেড়ে গেছে, বেড়ে 7.5-এর কাছাকাছি 1+ DPD চলে এসছে 100 পয়েন্ট বেড়ে। তো এই জায়গাটা একটু কনসার্ন আছে। আর যদি আমি কোম্পানির ম্যানেজমেন্টের যদি কথাও বলি, তারা একটা তো ছোট একটা অ্যাসেট কোয়ালিটি নিয়ে কথা বলেছে যে এটা একটা কঠিন টাইম ইন্ডাস্ট্রির জন্য, যেহেতু
সেমি বলি কি এমএফআই মাইক্রো ফাইন্যান্স সব থেকে মেন যেটা ওইখানে সমস্যা আছে, সেজন্য কোম্পানি ম্যানেজমেন্ট বলছে এই সময়টা একটু আমাদের দেখে চলতে হবে। কোম্পানি ম্যানেজমেন্টের কথা বলে দিস ইজ আ টাফ টাইম ফর দ্য ইন্ডাস্ট্রি। তো কথাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানে এই সময়টা একটু টাফ যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রির জন্য। কিন্তু কোম্পানির আউটলুক যেটা জানুয়ারির জন্য সেটাও কিন্তু যথেষ্ট ভালো। আর কোম্পানি বলছে কোনো জিওগ্রাফি মানে কোনো নির্দিষ্ট জায়গায় এই সমস্যা এটা না, এটা অল ওভার ইন্ডিয়া। তা এটা জেনারেল একটা ট্রেন্ড। আশা করা যায় এমএফআই মাইক্রো ফাইন্যান্স ইন্ডাস্ট্রি যখন সেটেল হবে তখন আস্তে আস্তে এই সমস্যাটাও কেটে যাবে। তো আর কোম্পানি এটাও বলেছে জানুয়ারি ডিসেম্বর যেরকম ছিল তার থেকে বেটার হয়েছে জানুয়ারি। আর Q4 সাধারণত সব ফাইন্যান্সিয়ালসের জন্যই ভালো হয়, তো কোম্পানি এটাও আশা হচ্ছে Q4 Q3 এর থেকে বেটার হবে। তো এটা হলো অ্যাসেট কোয়ালিটির ব্যাপারে, যে একটু আমাদের সতর্ক থাকতে হবে যে কোন দিকে যাচ্ছে ট্রেন্ডটা। কিন্তু আপাতত জিএনপিএ যদি আমরা দেখি, ক্রেডিট কস্ট যদি আমরা দেখি, একদমই স্টেবল, কোনো সমস্যা নেই। কোনো হাউজিং ফাইন্যান্স কোম্পানিরই অ্যাসেট কোয়ালিটির দিকে খুব একটা সমস্যা নেই। যদিও কিছু হাউজিং ফাইন্যান্স যেরকম ইন্ডিয়া শেল্টার, হোম ফার্স্টের কথা পরে বলবো, এরা দুইজন একটুখানি অ্যাসেট কোয়ালিটি ঠিক না, রিস্কের ব্যাপারে একটুখানি সতর্ক হতে বলেছে। তো এটা হলো অ্যাসেট কোয়ালিটি। আর তারপরে যদি আমরা বলি অপারেটিং লেভারেজের কথা বলি, তো কোম্পানি যে অপারেটিং লেভারেজ সেটা যদি আমরা দেখি, এদের রেভিনিউ গ্রোথ 39%, কিন্তু প্যাট গ্রোথ হয়েছে এদের 55%-এর কাছাকাছি। তো যদি দেখি এরা কনসিস্টেন্টলি গত কিছু কোয়ার্টার ধরে অপারেটিং লেভারেজ পেয়ে যাচ্ছে, তো এটা তো খুবই ভালো। আমি বলবো যে একটা কোম্পানি যখন অপারেটিং লেভারেজ পায় সেটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ভালো। তো এটা হলো অপারেটিং লেভারেজ। এরপরে যেটা হলো এমপিতে এদের একটা ইস্যু চলছিল গত কিছু কোয়ার্টার ধরে, যে এদের যে সিনিয়র টিমের যারা ম্যানেজমেন্ট আছে এমপিতে, তারা কিছু অ্যাট্রিশন হয়েছে তাদের। তো এমপিতে কিছু একটা সমস্যা এদের চলছে এখনও, সেটা পুরোপুরিভাবে শর্ট আউট হয়নি, কিন্তু কোম্পানি আশা করছে যে খুব তাড়াতাড়ি সেটা শর্ট আউট হয়ে যাবে। কিন্তু এমপিতে সমস্যা চলাকালীনও কোম্পানি বলেছিল যে Q3-তে সমস্যা থাকবে, কিন্তু আগের কোয়ার্টার কোম্পানির ম্যানেজমেন্ট বলেছিল Q3-তে সমস্যা থাকবে, কিন্তু Q4-এর থেকে আস্তে আস্তে সমস্যা এমপির মিটে যাবে। ঠিক আছে, তো আমরা Q3-তে আমরা দেখছি যে কোম্পানি লার্জলি যদি আমরা দেখি এমপিকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছে। সেই জন্য যদি আমরা এই ক্রেডিট কস্ট এগুলো কিছু বাড়েনি, জিএনপিও স্টেবল আছে, সব কিছু স্টেবল আছে। তো দেখা যাক এরপরে Q4-এ কোম্পানি এবারে কী বলে। তো মোটামুটিভাবে কোম্পানির রেজাল্ট Q3-তে ভালোই এসছে। এর আগের রেজাল্টগুলো যদি আমরা দেখি Q2 Q1 সব কটার রেজাল্টই খুবই ভালো। আর এরা সব থেকে হায়েস্ট পেসে রান করছে নিজেদের ইএম গ্রোথকে, তো অবভিয়াসলি খুবই ভালো। আমি যদি এদের ভ্যালুয়েশন সম্পর্কেও বলি, যে এদের যে পিবি রেশিও, প্রাইস টু বুক রেশিও, যেটা ব্যাঙ্কিং অ্যান্ড বিএসএস সেক্টর সব থেকে ইম্পর্টেন্ট, যদি আমরা সেই বিষয়ে দেখি, এখন আজকের দিনে দাঁড়িয়ে পিবি রেশিও আছে 3। তো বাকি যদি আমি কোম্পানিগুলো দেখি এই সেক্টরে, তো সেগুলোর গ্রোথ রেট ইন্ডিয়া শেল্টার থেকে কম, কিন্তু তাদের পিবি রেশিও 3.5 এরকম পিবি রেশিও। বাজাজ হাউজিং ফাইন্যান্স যদি আমি বাদ দিই, তো তাদের বেশিরভাগেরই কম গ্রোথ রেট নিয়ে তাদের পিবি রেশিও হচ্ছে 3.5। তো একটা রিরেটিংয়ের তো চান্স অবভিয়াসলি থেকে যায়, তাহলে ইন্ডিয়া শেল্টারের ক্ষেত্রে যে এত বেশি পেসে গ্রো করেও, তাদের থেকে বেশি পেসে গ্রো করেও পিবি রেশিও কম, তো এই দিক থেকে একটা রেটিংয়ের চান্স তো থাকেই। তো এটা হলো ইন্ডিয়া শেল্টার, সবই ঠিকঠাকই আছে, ভ্যালুয়েশনও খুবই ভালো জায়গায় আছে আমি বলবো। বিজনেস খুবই ঠিক দিকে এগোচ্ছে। তো দেখা যাক Q4-ও আবার ট্র্যাক করবো এই কোম্পানিটা কী হয় না হয়। তো এটাই যায় ইন্ডিয়া শেল্টারের ক্ষেত্রে। এরপরে আসছে কি অ্যাপটাস ভ্যালু। যদি আমি কি করে এরা সেই ব্যাপারে বলি, অ্যাপটাস ভ্যালু মেনলি টিয়ার 2, 3
এই সিটিগুলোতে আছে, মেনলি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলোতে অ্যাপটাস ভ্যালু মেনলি আছে। আর খুবই বড় একটা পার্সেন্টেজ আছে এদের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই রাজ্য দুটো থেকে আছে। প্রায় 80% AUM আসে হচ্ছে এই দুটো রাজ্য থেকেই মাত্র। তো দেখতে গেলে এই জায়গাটা একটুখানি কনসার্নের, যে এই দুটো রাজ্যে কিছু হয়ে গেলে, ধরা যাক কোনো একটা বন্যা এলো, কিছু এলে অ্যাপটাস ভ্যালু যেহেতু কনসেন্ট্রেটেডভাবে আছে সেজন্য সমস্যা হতে পারে অ্যাপটাস ভ্যালু। তো সেটা একটা কনসার্নের ব্যাপার। কিন্তু আমি যদি এরপরে কথা বলি এদের বিজনেসে, এরা মেনলি আবারও অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স লোন দেয়। এর সাথে এরা বিজনেস লোনও দিয়ে থাকে, মর্টগেজ বেসড বিজনেস লোন। তো এই দুটোই এদের মেন জিনিস। এরাও মেনলি সেলফ এমপ্লয়েড যারা তাদেরকেই ক্যাটার করে। আর এদেরও যেটা আমরা দেখি অ্যাভারেজ টিকিট সাইজ অ্যাবাউট 10 লাখ। ওকে, তো এটা হলো কোম্পানি ওভারভিউ। এরপরে যদি আমি রেজাল্ট আর কনকলের ব্যাপারে কথা বলি Q3 এর, তো প্রথমেই আসে AUM। যদি আমি এদের দেখি, AUM হচ্ছে এদের গ্রো করেছে ইয়ার 27% করে। তো আর এরা যেটা গাইড করছে যে এরা 30%-এ গ্রো করবে নেক্সট কয়েকটা বছর, মোটামুটি 3 বছর থেকে 4 বছর এরা 30%-এর রেঞ্জে এরা গ্রো করবে। মিনিমাম 30% বলেছে, যে মিনিমাম আমরা 30%-এর রেটে আমরা গ্রো করব। হ্যাঁ, তবে লাস্ট দুটো কোয়ার্টার ধরে আমরা যদি দেখি AUM এর যে গ্রোথ ইয়ার অন ইয়ার, সেটা 27%-এর আশেপাশেই আছে। সেটা মেনলি একটা কারণ হচ্ছে তামিলনাড়ুতে একটা সমস্যা চলছিল এতদিন, তবে যা দেখে মনে হচ্ছে তামিলনাড়ুর ওই সমস্যাটা সমাধান হয়ে, সেই ব্যাপারে কথা বলবো এরপরে। তো এটা গেল AUM গ্রোথের ব্যাপারে। এরপরে আসে ডিসবার্সমেন্ট গ্রোথের ব্যাপারে। তো ডিসবার্সমেন্ট গ্রোথ এরা এই কোয়ার্টারে করেছে 21%। তো আগেও বললাম ডিসবার্সমেন্ট গ্রোথ কত লাগে। AUM গ্রোথ 30% করতে হয়, ডিসবার্সমেন্ট গ্রোথ মোটামুটি 22% থেকে 25%-এর রেঞ্জে যদি থাকে, AUM গ্রোথ 30%-এর ওপরে হয়ে যায়। তো যদি আমরা ডিসবার্সমেন্ট গ্রোথ দেখি, তো এদের 21%। তো এটা হলো ডিসবার্সমেন্ট গ্রোথ। এরপরে যদি আমরা ROE-এর কথা বলি, ROE এদের এই সেক্টরে, এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ROE হচ্ছে এদের। তবে আবারও বলবো, ROE নাম্বার, শুধু নাম্বার ইম্পর্টেন্ট না, ROE যে ট্রেন্ড সেটা ইম্পর্টেন্ট, যে ROE কোন দিকে যাচ্ছে। তো আমরা যদি এদের ট্রেন্ডও দেখি, এদের ট্রেন্ডও খুবই ভালো দিকেই যাচ্ছে, যে আস্তে আস্তে ROE বাড়ছে, কোয়ার্টার অন কোয়ার্টার ROE বাড়ছে। আর যদি আমরা ROE-এর কথাও বলি, কত দূর নিয়ে যাবে এরা, ROE-এর ব্যাপারে বলেছে এরা FY28 অবধি, মানে পরবর্তী 3 বছর ROE 18.5 থেকে 22%-এর ROE-তে নিয়ে যাবে। আর আরেকটা যেটা খুবই ভালো জিনিস, যে এদের যে লেভারেজ রেশিও, মানে ROE বাই ROA, সেটা খুবই কম, সেটা প্রায় 1.82%-এর 2x-এর কাছাকাছি আছে। তো এটা খুবই আরও একটা ভালো জিনিস, যে এদের লেভারেজ কম আছে। এরা বলছে, ম্যানেজমেন্ট যেটা বলছে, যে FY28 অবধি এরা লেভারেজকে নিয়ে যাবে 3 to 4x, আর এরা ম্যাক্সিমাম লেভারেজ নিয়ে যাবে বলেছে 5 to 6x অবধি, মানে FY28, মেবি FY29, FY29 বা FY30 অবধি এরা কোনো ইকুইটি রেজ এদের করতেই হবে না, কারণ এখন আছে 2x এর মতন, FY28-এ হবে এদের 3 to 4x, আর এরা ম্যাক্সিমাম যেতে পারে কত 5 to 6x, মানে হয়তো আরও বেশি, হয়তো FY30-র পরে হয়তো এদেরকে ইকুইটি রেজ করতে হয়। যত কম কোম্পানি ইকুইটি রেজ করে, তত ইনভেস্টারদের জন্য ভালো, তাই না? তো আমি যদি দেখি, এদের ইকুইটি রেজ মোটামুটি পরবর্তী 5 বছর 6 বছর তো দরকারই হয়তো পড়বে না। তো এটা অ্যাপটাস ভ্যালুর ক্ষেত্রে খুবই ভালো একটা বিষয়। যদি এদের ব্রাঞ্চ এক্সপেনশনের কথা বলি, ব্রাঞ্চ এক্সপেনশন যদি বলি, এরাও
প্রায় ইন্ডিয়া শিল্ডারের মতনই 35 to 40 ব্রাঞ্চ পার ইয়ারের কথা বলেছে। এরা নতুন রাজ্য আরও দেখছে, মহারাষ্ট্র, ওডিশা এই রাজ্যগুলোতে আরও স্পিডে এক্সপেনশন করছে। যদি আমরা বলি যে এই যে নেক্সট বছরে 35 to 40 খানা ব্রাঞ্চ খুলবে, তার মধ্যে 20 খানা ব্রাঞ্চই হবে মহারাষ্ট্র আর ওডিশা মিলিয়ে, মানে 10টা মহারাষ্ট্র 10টা ওডিশায় পরবর্তী যে ফাইন্যান্সিয়াল ইয়ার আসছে সেটাতে এরা এটা করবে। তো এটা হলো ব্রাঞ্চ এক্সপেনশন। আমি দেখি ইন্ডিয়া শেল্টার আর অ্যাপটাস ভ্যালু এই দুটোরই ব্রাঞ্চ এক্সপেনশন কাছাকাছি, কিন্তু ইন্ডিয়া শেল্টার আরও বেশি অ্যাগ্রেসিভ। তো এটা হলো অ্যাপটাসের ক্ষেত্রে। তো আরোই গেল। এরপরে আসছে কি অ্যাসেট কোয়ালিটি। অ্যাসেট কোয়ালিটি যদি এদের দেখি, এদেরও অ্যাসেট কোয়ালিটি একদমই স্টেবল, কোনো সমস্যা নেই। কোম্পানি ম্যানেজমেন্টেরও কোনো সমস্যা দেখতে পাচ্ছে না সামনে। যে মার্কেট ট্রেন্ডের যদি আমি কথা বলি, সেখানেও কোনো সমস্যা নেই অন্তত জানুয়ারি মাস অবধি। আর এরা কোনো রকমের ইন্ডিয়া শেল্টার বা হোম ফার্স্টের মতন কোনো কিছু এরা বলেনি, কিন্তু এদের অ্যাসেট কোয়ালিটি একদমই স্টেবল, সেটা খুব ভালো একটা জিনিস। আর হাউজিং ফাইন্যান্সের যদি আমি পুরো সেক্টর দেখি, সবারই কম বেশি করে অ্যাসেট কোয়ালিটি স্টেবল। হ্যাঁ, এমন না যে কমেছে, হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু মোর অর লেস সবাই স্টেবল জায়গাতেই আছে হাউজিং ফাইন্যান্স সেক্টরে। তো এটা হলো অ্যাসেট কোয়ালিটি। এরপরে প্যাটের কথা বলি, প্যাট এদের একটু কম গ্রোথ হয়েছে 21%। তো আশা করবো এটা আস্তে আস্তে আরও বেড়ে অপারেটিং লেভারে জানবে। তো এটা গেল প্যাটের ওপরে। আর এরা যেটা বলেছে যে এর পরের গ্রোথটা কোথা দিয়ে আসবে, মানে এই এনবিএফসি মানে অ্যাপটাস ভ্যালু পরবর্তী 3 বছর 4 বছর 30% গ্রো করবে। তো পরবর্তী 3-4 বছরের গ্রোথটা কোথা দিয়ে আসবে? গ্রোথ আসবে একটা হচ্ছে পুরনো যে ব্রাঞ্চ আছে সেইগুলোতে যেসব ওয়ার্কার বলছি এমপ্লয়ি আছে, তাদের আরও এফিসিয়েন্সি বাড়িয়ে, যে তারা যদি আজকে এই মাসে 4টে করে ফাইল করে নতুন করে রেজিস্টার করে, তো তাদের আরও এফিসিয়েন্সি বাড়িয়ে সেটা 5টা করা হবে এরপরে আস্তে আস্তে। আরও যেটা আসবে যে পুরনো যে এক্সিস্টিং ব্রাঞ্চ আছে সেগুলোর থেকে আরও বেশি আসবে। আরও একটা আসবে হচ্ছে যে নতুন স্টেটে গিয়ে তারা যে নতুন ব্রাঞ্চ খুলবে সেটার থেকে একটা গ্রোথ আসবে। তো এই দুটো হচ্ছে গ্রোথ জেনারেটর হবে পরবর্তী কিছু বছরের জন্য অ্যাপটাসের ক্ষেত্রে। আর তামিলনাড়ুতে এদের যে সমস্যাটা ছিল লাস্ট একটা বছরে বলতে গেলে, তামিলনাড়ুতে এদের একটা সমস্যা ছিল, একই রকম অ্যাট্রিশনের সমস্যা ছিল, যে কিছু এমপ্লয়ি এদের ছেড়ে অন্য কোথাও চলে গেছে। তো সেই সমস্যাটাও যদি দেখি তামিলনাড়ুতে এই কোয়ার্টারে শেষ হয়েছে, কারণ তামিলনাড়ুতে এতদিন যখন সমস্যা ছিল তখন এরা কোনো নতুন ব্রাঞ্চ তামিলনাড়ুতে খুলেনি। কিন্তু এটা হলো ফার্স্ট কোয়ার্টার প্রায় 1-1.5 বছর পর ফার্স্ট কোয়ার্টার যেটাতে কোম্পানি নতুনভাবে 2খানা ব্রাঞ্চ ওপেন করেছে। আর কোম্পানি যেটা বলছে আরও বেশি ব্রাঞ্চ আরও ওপেন করবে, মানে প্রায় 2টো ব্রাঞ্চ ওপেন করে আরও পরবর্তী এই Q4-এ গিয়ে আরও 6খানা ব্রাঞ্চ ওপেন করবে পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো বোঝাই যাচ্ছে যে ব্রাঞ্চ যখন ওপেন করছে তখন কোনো সমস্যা নেই, কারণ কোনো কোম্পানি ব্রাঞ্চ কখন এক্সপ্যান্ড করবে, যখন সেই ইয়ারতে তার কোম্পানিতে কোনো সমস্যা দেখে না। সমস্যা যদি দেখা যায় তাহলে সেই ব্রাঞ্চ এক্সপেনশন কেন করবে, সে আরও বেশি কালেকশন টিম বাড়বে, তাই না? তো ব্রাঞ্চ এক্সপেনশন মানে কোনো সমস্যা নেই, ইউএম গ্রোথ মানেও কোনো সমস্যা নেই। তো এই কয়েকটা জিনিসই মেনলি দেখার, যে কোন দিকে যাচ্ছে ইউএম গ্রোথ। যা কিছু হয়ে যাক, যদি ইউএম গ্রোথ বাড়ে তো কোম্পানি ঠিক আছে, যা কিছু হয়ে যাক ইউএম গ্রোথ কমলে কোম্পানি হচ্ছে কি সমস্যা আসছে, এটা হচ্ছে বোঝা যায়। একই রকমভাবে ইউএম গ্রোথের ড্রাইভারটাই হচ্ছে ব্রাঞ্চ এক্সপেনশন। তো সেদিক দিয়েও বলতে গেলে ঠিক আছে, অসুবিধার কিছু নেই। আমি যদি অ্যাপটাস ভ্যালুর যদি আমি ভ্যালুয়েশনের ব্যাপারে কথা বলি, অ্যাপটাস ভ্যালুর যে ভ্যালুয়েশন সেটা 3.5 প্রাইস টু বুক আছে,
প্রাইস টু বুক 3.5x আছে। তো যদি আমি দেখি ইন্ডিয়া শেল্ডারের তুলনায়, ইন্ডিয়া শেল্ডার 35%-এর গ্রোথ হচ্ছে, এরা গাইডেন্স দিচ্ছে 30%-এর গ্রোথ। তো ঠিক আছে, আমি বলবো ফেয়ার ভ্যালুয়েশন। ইন্ডিয়া শেল্ডার যেরকম একটুখানি আন্ডার ভ্যালুড ছিল, কিন্তু অ্যাক্টাস ভ্যালুর ক্ষেত্রে হলো ফেয়ার ভ্যালুয়েশন। এরপরে যদি আরও গ্রোথ বাড়ে, 30%-এর উপরে যায়, তো আরও বেটার করতেই পারে, অসুবিধার কিছু নেই সেক্ষেত্রে। এটা হলো অ্যাক্টাস ভ্যালুর ক্ষেত্রে। এরপরে যদি দেখি আমরা হোম ফার্স্ট ফাইন্যান্স, হোম ফার্স্ট ফাইন্যান্সও টিয়ার 1, 2, 3, 4 এরকম সিটিসগুলোতে এরা আছে মেনলি। এরা মেনলি ক্যাটার করে হচ্ছে এমপ্লয়েড যারা হয়, এমপ্লয়েড ক্যাটাগরির যে মানুষ, তাদেরকে এরা মেনলি হোম লোন দেয়। এদেরও একই রকম টিকিট সাইজ প্রায় 10-11 লাখের মতন। এরা মেনলি আছে হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, এইসব জায়গাতে এরা আছে মেনলি হোম ফার্স্ট ফাইন্যান্স। তো এদের যদি আমি রেজাল্টের ব্যাপারে বলি, তো ফার্স্টে যদি আমরা বলি ইভিএম গ্রোথের ব্যাপারে, ইভিএম গ্রোথ এদের ভালো ইভিএম গ্রোথ এসছে 32%-এর উপরে। আর এরা এরকমভাবেই 30% to 35%-এর গ্রোথ এরা লাস্ট অনেকগুলো কোয়ার্টার ধরে এরা দেখিয়ে আসছে ইভিএম গ্রোথের যদি আমি কথা বলি। কিন্তু এদের যে কল সেটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, যে এরা বলছে যে এরা 2027 অবধি এরা 20,000 কোটির ইভিএম এ পৌঁছাবে। বর্তমানে ইভিএমটা আমি বলেছি, বর্তমানে ইভিএম প্রায় 12,000 কোটির ইভিএম আছে। এরা পৌঁছাবে 2027-এ 20,000 কোটি, মানে যেটা সিএজিআর এরা হচ্ছে 25%। আর 35,000 কোটি পৌঁছাবে 2030 অবধি, যেটার আমি সিএজিআর বেরালে আসে 20%। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এদের যে গাইডেন্স, যে এখন গ্রোথ আছে কিন্তু আস্তে আস্তে গ্রোথ কমতে থাকবে। তো এটা একটা খুবই নেগেটিভ জিনিস, যে কোম্পানিটা আজকে গ্রো করছে 30%-এর ওপরে, সেই কোম্পানিটা পরবর্তী প্রায় 2 বছরে 25-এ নেমে আসবে, তারপরে আরও নেমে আসবে 20%। তো এটা তো খুবই খারাপ একটা সাইন। তো খুবই খারাপ মানে কি, এরা একটু হয়তো কম অ্যাগ্রেসিভ, তো এই জন্য হতে পারে। কিন্তু অ্যাসেট কোয়ালিটি যদি আমি দেখি, এদের কোনো সমস্যা নেই। অ্যাসেট কোয়ালিটির ব্যাপারে আমি পরে আসছি। তো ডিসবার্সমেন্টের ওপরে যদি আমি আসি, ডিসবার্সমেন্ট এদের এই কোয়ার্টারে কম এসছে খুবই, সেটা হলো 18% কম এসছে। সেটার এক্সপ্লেনেশন এরা কিছু দিয়েছে, কিন্তু তারপরেও যথেষ্ট কম আছে যত ডিসবার্সমেন্ট হওয়া উচিত ছিল। এরা এতদিন বলে এসেছিল ডিসবার্সমেন্ট গ্রোথ হবে 22% মতন, যেহেতু এরা টার্গেট নিচ্ছে ইভিএম গ্রোথ 30%-এর, তো এদের ডিসবার্সমেন্ট গ্রোথ লাগবে 22%। কিন্তু এই কোয়ার্টারে সেটা মিসিং ছিল, 22% করতে পারেনি, 18% ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে। আর পরের কোয়ার্টারের জন্য এরা বলছে 18% ডিসবার্সমেন্ট গ্রোথ এরা করবে। তো এটাও একটা সমস্যা অবভিয়াসলি, যে ডিসবার্সমেন্ট গ্রোথ যদি না বাড়ে, ডিসবার্সমেন্ট গ্রোথ যদি কমতে থাকে, তো ইভিএম গ্রোথ তো অবভিয়াসলি কমবে। সেটা ইএম এর নাম্বার এরা যেটা দিয়েছে সেটাতেও বোঝাই যাচ্ছে যে ইএম গ্রোথ আস্তে আস্তে সেটা কমতে থাকবে, যে 2 বছর 5 বছরে কমতে থাকবে। তো এটা কখনোই একটা ভালো সাইন না কোনো কোম্পানির জন্য ইএম কমছে। হ্যাঁ, হতে পারে যে এদের সরাসরি অ্যাসেট কোয়ালিটির কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো ম্যানেজমেন্ট আরও কম অ্যাগ্রেসিভ, যে আরও স্টেবলভাবে চলবে এরা, সে কিছু একটা হতে পারে। কিন্তু আমাদের সেই সব ব্যাপার তো আমাদের মেন না, আমাদের মেন হচ্ছে কোম্পানির পারফরমেন্স। তো ইএমগুলো যদি কমতে থাকে, তো সেই কোম্পানির থাকা না থাকাই ভালো, ঠিক আছে। তো আমি যদি আরও কথা বলি যে আরওইয়ের ব্যাপারে এরা আরওই মোটামুটি এখন আছে আরওই প্রায় 16.6%। এরা গাইডেন্সও দিয়েছিল যে এরা 16.5% অবধি আরওই বাড়াবে, তারপরে গিয়ে এরা ইকুইটি রেজ করবে। তো এদের ইকুইটি রেজও হবে পরবর্তী 1 বছরের মধ্যে। তো এটাও একটা নেগেটিভ দিক যে ইকুইটি রেজ হবে। তো এটা হলো একটা কথা আরওইয়ের ক্ষেত্রে। আর
এরা যেটা বলেছে ইকুইটি রেস করার পর আরোই পরবর্তী ইকুইটি রেস করার পরই আরোই চলে যাবে 15.5-এ, মানে আজকে 16.6-এর থেকে এরা চলে যাবে 15.5-এ। আর আবার রিকভারি করতে, কারণ আরোই যখন মানে ইকুইটি রেস যখন হচ্ছে তখন কি হচ্ছে, তখন ইকুইটি বেস বেড়ে আছে, তো আরোই কমে যায় কিছু টাইমের জন্য, তারপর আবার আস্তে আস্তে যখন কোম্পানি সেই টাকাটাকে ঠিকঠাক জায়গায় লাগাতে থাকে তো সেখান থেকে আরোই আবার বাড়তে থাকে। তো আরোই ইকুইটি রেস করার পর আরোই চলে যায় 15.5-এ, তারপর আবার যখন আবার প্রায় 2 বছর লাগবে আবার 16.5-এর রেঞ্জে আসতে। তো এটাও অনেকটা টাইম যদি আমি দেখি কোনো কোম্পানির জন্য। তো এটা হলো আরোইয়ের ব্যাপার। এরপরে এটা আসছে সেটা হচ্ছে ব্রাঞ্চ এক্সপেনশনের ক্ষেত্রে। ব্রাঞ্চ এক্সপেনশনের ক্ষেত্রেও এরা একটু ধীরে চলছে, মানে এরা 30 to 35 ব্রাঞ্চ পার ইয়ার এরা বলছে এরা খুলবে। তো এটা হলো ব্রাঞ্চ এক্সপেনশন। তাহলে ইন্ডিয়া শেলটা যদি আমি ব্রাঞ্চ এক্সপেনশন দেখি 40 to 45, অ্যাপটাস ভ্যালি যদি আমি দেখি 35 to 40, আর হোম ফার্স্টের ক্ষেত্রে 30 to 35 ব্রাঞ্চ এক বছরে, প্রতি বছর এরা খুলবে। তো আমরা দেখতেই পাচ্ছি কে উইনার। তো এটা হলো কথা ব্রাঞ্চ এক্সপেনশনের ক্ষেত্রে। অ্যাসেট কোয়ালিটি যদি কথা বলি, অ্যাসেট কোয়ালিটিও এদের স্টেবল, কিন্তু একই রকমভাবে ইন্ডিয়া শেলটা যে ম্যানেজমেন্ট যে কথা বলেছে, এই ম্যানেজমেন্টও একই রকম বলেছে যে আমরা কিছু কিছু পোর্টফোলিওতে আমরা কিছু সমস্যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই পোর্টফোলিও আমাদের কোম্পানির না, কিন্তু আমাদের যে আরও কোম্পানি আছে পিআর কোম্পানি, তাদের পোর্টফোলিও থেকে কিছু কিছু আমরা সাইন খুঁজে পাচ্ছি যেখানে সমস্যা হতে পারে ভবিষ্যতে গিয়ে। তো এই ব্যাপারে কিন্তু কারেন্ট যদি আমি দেখি অ্যাসেট বলি, সেটা একদমই স্টেবল, কোনো সমস্যা নেই এতে। আবারও বলছি, প্রত্যেকটা হাউজিং ফাইন্যান্স যেহেতু সিকিউরড লোন হয়, সেজন্য অ্যাসেট কোয়ালিটি সাধারণত স্টেবলই থাকে। তো এটা হলো অ্যাসেট কোয়ালিটির ক্ষেত্রে। আমি প্যাটের গ্রোথ বলি, প্যাটের গ্রোথও কনসিস্টেন্টলি প্যাট গ্রোথ কমতে 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 আজকে এসছে প্রায় 23%-এ। এর আগে আরও বেশি প্যাট গ্রোথ ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কমছে। তো একই রকমভাবে বলবে, আমি তো হোম ফার্স্টের রেজাল্ট আর যদি আমি কনকল শুনি, আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। হোম ফার্স্ট যথেষ্ট ভালো গ্রো করছিল, কিন্তু কোথাও একটা স্লোডাউন ফেজে আসতে হোম ফার্স্ট। তো এটা আমি কি বলতে পারি এখন এখানে। যদি আমি এদের প্রাইস টু বুক যদি বলি, প্রাইস টু বুক রেশিও ভ্যালুয়েশনের জায়গাতে, তো এরা প্রায় 3.5-এর ক্ষেত্রে। যদি অ্যাপটাস যদি থাকে 3.5-এ, যদি ইন্ডিয়া শেলটা থাকে 3-তে, আমার মতে হোম ফার্স্ট কিছুটা ওভার ভ্যালু তো অবশ্যই। তো এটা হলো পিবির ক্ষেত্রে। এরপরে আসছি বাজাজ হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে। বাজাজ হাউজিং ফাইন্যান্স এটা করে মেনলি, এরা মেনলি একটু প্রাইম হোম লোনের দিকে যায়। মানে এদের প্রায় হোম লোনের যেটা টিকিট সাইজ থাকে সেটা 46 লাখের এটিএস থাকে, যেটা আমরা আগের কোম্পানিগুলো হয়ে 10 লাখের ধরেছি। এখানে আছে কত 46 লাখ অবধি প্রায় হোম লোনের যে একটু প্রাইম জায়গাতে এরা আছে। অ্যাফোর্ডেবল হাউজিং লোন এরা করে না, প্রাইম হাউজিং লোন করে। তারপরে এরা ল্যাপও করে, লোন এগেন্সট প্রপার্টি। আর আরও একটা এরা লোন প্রোভাইড করে, সেটা হচ্ছে LRD, লিজ রেন্টাল ডিসকাউন্টিং। মানে ধরো আজকে আমার একটা কমার্শিয়াল একটা জায়গা আছে, তো সেখানে আমি বড় কোনো একটা কোম্পানিকে লিজ দিলাম সেই জায়গাটা, তো সেখান থেকে আমি কিছু রেন্ট পাচ্ছি। এবার আমার প্রয়োজন অনুযায়ী আমি সেই বাজাজ আমার ধরো আমার কোথাও একটা কোনো বিজনেসের লোন দরকার হবে, তো আমি বাজাজ ফাইন্যান্সের কাছে গিয়ে জমা দেবো আমার যে কাগজপত্র যে আমি এত টাকা লোন পাচ্ছি। তো ওরা কি করবে, যে ফিউচারে যে লোন পাবো আমি, যে রেটে লোন পাবো সেরকমভাবে আমার একটা লোন দেবে, যাতে আমি সেইটাকে আমি আমার বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারি, বা কোনো পার্সোনাল ইউজের ক্ষেত্রে যে আমার দরকার আজকে, মানে ভবিষ্যতের যে আমি লোন পাবো সেটাকে আজকে আমি নিচ্ছি। তো এটা হলো LRD, এই লোন লিজ রেন্টাল ডিসকাউন্টিং, ঠিক আছে। আর এরা আরও একটা করে, সেটা হচ্ছে ডেভেলপার ফাইন্যান্স। তো এটা একটু রিস্কি তো অবশ্যই,
ডেভেলপার ফাইন্যান্স। আর এদের যে ডেভেলপার ফাইন্যান্সে আমি বুকও যদি বলি, এদের বুক কিন্তু খুব স্পিডে এরা গ্রো করেছে। ডেভেলপার ফাইন্যান্সের বুক গ্রো করেছে 59%। তো ফার্স্টেই সেসব ব্যাপারে কিছু বলবো না, আগে রেজাল্ট আর কনকলের ব্যাপারে বলিনি। তো রেজাল্ট আর কনকলের ব্যাপারে বলতে প্রথমে এভিএম গ্রোথ যদি আমি দেখি, এদের এভিএম গ্রোথ প্রায় 26% মতন, আর এদের গাইডেন্স তো 24 to 26 এর এভিএম গ্রোথ। আমি যদি সেগমেন্ট ওয়াইজ যদি আমি এভিএম গ্রোথ বলি, হোম লোনের ক্ষেত্রে 23%, ল্যাপের ক্ষেত্রে 19%, এলআরটির ক্ষেত্রে 20%, আর যেটা ডেভেলপার ফাইন্যান্সের ক্ষেত্রে হচ্ছে 59%-এর গ্রোথ এরা দেখিয়েছে। তো এটা হলো সেগমেন্ট ওয়াইজ এভিএম গ্রোথ। ডিসবার্সমেন্টের কথা যদি বলি, 17% ডিসবার্সমেন্ট। তো যদি দেখি হ্যাঁ 17% ডিসবার্সমেন্ট যদি করে, এরা আরামসে 24 to 26% অ্যাচিভ করে নেয়। ঠিক আছে, সেই দিকে কোনো অসুবিধা নেই। এদের যদি আমি জিএনপিএ অ্যাসেট কোয়ালিটির দিকে বলি, যে অ্যাসেট কোয়ালিটি কীরকম, অ্যাসেট কোয়ালিটিও স্টেবল আছে। যদি আমি গাইডেন্সের ব্যাপারে বলি, জিএনপিএ বর্তমানে আছে 29 বিপিএস, আর এরা গাইড করছে 40 to 60 বিপিএস। তো হ্যাঁ, মানে কিছুটা সমস্যা হতে পারে সামনে গিয়ে, যেটা কোম্পানির ম্যানেজমেন্ট হয়েছে সেটা আমাদের ট্র্যাক করতে হবে। কিন্তু হ্যাঁ, মানে অবভিয়াসলি যখন জিএনপিএ নাম্বার, বর্তমানে জিএনপিএ নাম্বার আর গাইডেড জিএনপিএ নাম্বার বেশি হয়, সেটা তো অবভিয়াসলি একটা ভালো সাইন না। কিন্তু হ্যাঁ, আমাদের ট্র্যাক করতে হবে কোম্পানিকে কোন দিকে। আর এটা হলো কথা। ক্রেডিট কস্ট এখন আছে 15 বিপিএস, আর এরা গাইড করছে 20 to 25 বিপিএস এর ক্রেডিট কস্ট এরা গাইড করছে। আর আমি যদি বলি যে এদের এখনও অপারেটিং লেভারেজ এই জিনিসটা এখনও আসেনি, মেবি পরবর্তীকালে আসবে, কারণ এরা বলছে যে এদের ওপেক্স টু এভিএম যেটা আছে সেটা আস্তে আস্তে কমবে। এখন আছে ওপেক্স টু এভিএম 19.8%, তো এটা আস্তে আস্তে কমে 14 to 15%-এর রেঞ্জে আসবে। আর লং টার্মে আরও পরে গিয়ে এরা 9 to 10%-এ নিয়ে আসার চেষ্টা হবে। তো যদি ওপেক্স টু এভিএম যদি কমতে থাকে, তো সেদিক থেকে অপারেটিং লেভারেজ আসতে পারে। এখনও কিছু অপারেটিং লেভারেজ আসেনি। তো এটা হলো বাজাজ হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে যে কনকল আর রেজাল্ট। আর বাজাজ হাউজিং ফাইন্যান্সে যদি আমি প্রাইস টু বুক দেখি, সেই ভার্সেস যদি এভিএম গ্রোথ আমি দেখি, সেটা তো খুবই হাই বলতে গেলে। মানে এত বেশি হাই এভিএম গ্রোথ, মানে এত বেশি হাই ভ্যালুয়েশনের এগেনস্টে এত কম এভিএম গ্রোথ অবভিয়াসলি জাস্টিফাইড না। কারণ বাকি যদি আমি কোম্পানিগুলো দেখি, তারা আরও বেশি গ্রোথ করে আরও কম প্রাইস টু বুকে দাঁড়িয়ে আছে। কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্স যদি আমি দেখি, এদের তিনজনের থেকে সব থেকে কম এভিএম গ্রোথ হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্সের, কিন্তু এদের যে পিবি রেশিও সেটা সব থেকে হাই। তাই সেটা তো কোনোভাবেই জাস্টিফাইড না। যে কোনো একটা তো অবভিয়াসলি হবে, নয় বাজাজ হাউজিং ফাইন্যান্সটা কমবে, আর নয়তো বাকিরা উপরে উঠবে। কিন্তু বাকিরা উপরে ওঠাটা আনলাইকলি। কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্স হয়তো এখানে এই লেভেলে সাস্টেন করে যেতে পারে, আর যদি নাও করে তারপরেও নিচে পড়বে। আর নয়তো এখানেই হয়তো যেরকম যদি এইচডিএফসি, বাজাজ ফাইন্যান্স এগুলোর মতনই 3 বছর 2 বছর ধরে এখানেই পড়ে থাকবে। কিন্তু খুব একটা আপসাইড দেখা যেতে পারে না এখানে, যেহেতু বাকি কোম্পানিগুলো বেশি রেটে গ্রো করছে, কিন্তু তাদের পিবি রেশিও কম। তো দেখা যাক কী হয় এই ব্যাপারে। কিন্তু হ্যাঁ, আমি যদি এখন নাম্বার ধরে বলি যে কে সবথেকে বেস্ট, তাহলে সবথেকে বেস্ট হলো ইন্ডিয়া শেল্টার। কারণ ইন্ডিয়া শেল্টারের এভিএম গ্রোথ 35%, পিবি রেশিও হলো 3x। এরপরে আসছে কি অ্যাপটাস ভ্যালুর এভিএম গ্রোথ 27%, কিন্তু এদের যে গাইডেন্স সেটা আরও বাড়ছে। আর এদের পিবি রেশিও হচ্ছে 3.5x এর। হোম ফার্স্টের এভিএম গ্রোথ 32%, কিন্তু এদের যেহেতু গাইডেন্স কম, সেজন্য আমি একে 3 নম্বরে রাখবো। 3 নম্বরও না, হয়তো 4 নম্বর নিয়ে যেতে পারি। কারণ বাজাজ হাউজিং ফাইন্যান্সে এত বড় বুক, প্রায় 1 লাখ কোটির
AUM আছে, আর হোম ফার্স্টের AUM আছে মাত্র 12,000 crore। তো যদি আমি দেখি আমাকে যদি বেশি দাম দিতেই হয় তো আমি বাজাজ হাউসিংকে দেবো, আমি হোম ফার্স্টে কেন দেবো? কারণ বাজাজ হাউসিং ফাইন্যান্স এত বড় একটা কোম্পানি, তারপরেও এটা যদি হোম ফার্স্টের গ্রোথকে ছাপিয়ে দিতে পারে তো কার দিকে মানুষ যাবে? অবভিয়াসলি আরও যে বড় তার দিকে যাবে। তো এটা হলো কথা যে 3-4-এ আমি রাখবো হোম ফার্স্টকে। হোম ফার্স্টে যেহেতু গাইডেন্স খারাপ আছে একটা স্যালোতে, সেজন্য হোম ফার্স্ট 3 বা 4-এ থাকবে, আর বাজাজ হাউসিং ফাইন্যান্স একই রকমভাবে। তো মেনলি আমাদের ফোকাস করতে হবে ইন্ডিয়া শিল্ডার আর অ্যাপটাস ভ্যালুর ক্ষেত্রেই। তো এটাই হলো অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্সের যে সেক্টর, এটার অ্যানালিসিস। আবার Q4-এ আমাদের আবার ট্র্যাক করে দেখতে হবে কোন কোম্পানি কী করছে, কোথায় কী সমস্যা আছে, কি না আছে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই।